নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব বিমল মিত্রের লেখা গল্প সুধা সেন। তাহলে শুরু করি গল্প সুধা সেন। লেখক জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি এই যে তাকে সারা জীবন ধরে লিখতে হবে এবং আজীবন ভালো লেখাই লিখতে হবে। একখানা ভালো বই লিখে থেমে গেলে চলবে না। একখানা ভালো বই লিখেছে বলে পরের বইটা খারাপ লিখলেও কেউ তাকে ক্ষমা করবে না। শুধু লিখতে হবে তাই নয়, আরও ভালো, আরও ভালো, উত্তরোত্তর ভালো। এসব কথা আমার নয়, এত কথা আমি বুঝতাম না। এসব কথা আমাকে যে শিখিয়েছিল তাকে আমার গল্পের মধ্যে কখনো টেনে আনিনি। আমার জীবনের শেষ গল্প আমি লিখব হয়তো তাকে নিয়েই, কিন্তু সে কথা এখন থাক। কিন্তু কাকে নিয়ে কন্যাপক্ষ শুরু করি? অলকা পাল, সুধা সেন, মিষ্টি দিদি, মিছরি বৌদি, আমার মাসিমা, কালোজাম দিদি, মিলি মল্লিক, কার কথা ভালো করে জানি, কাকে ভালো করে চিনেছি, আমার জীবনের সঙ্গে কে জড়িয়ে গিয়েছিল সবচেয়ে বেশি করে। ছোটবেলা থেকে কত জায়গায় তো ঘুরেছি, কত কিছু দেখেছি। সকলকে কি মনে রাখা সহজ? জব্বলপুরের সেই নেপিয়ার টাউন, বিলাসপুরের শনিচরি বাজার, কলকাতার সেই হ্যাঙ্গারফোর্ড স্ট্রিটে মিষ্টি দিদির বাড়ি, পলাশপুরের মিলি মল্লিক, কত জায়গায় কত লোককে দেখলাম। আমার নোট বইতে সকলের সব গল্প লিখে রাখিনি, শুধু দুই একটা টুকরো টুকরো টুকিটাকি স্কেচ সব। তাই নিয়েই এই কন্যাপক্ষ। সোনাদি বলতো, যা কিছু দেখেছিস টুকে রাখ। আর্টিস্টরা যেমন স্কেচ করে খাতায় তেমনি করে, তারপর যখন উপন্যাস লিখবি তখন কাজে লাগবে তোর। উপন্যাসের কাজে কোনো দিন লাগবে কিনা জানি না, তবু অনেক দিন ধরে যেখানে যা কিছু দেখেছি তার কিছু কিছু লিখে রেখেছি। এক একটা মানুষ দেখেছি, আর যেন এক একটা মহাদেশ আবিষ্কারের আনন্দে উজ্জ্বল হয়ে উঠেছি। এক একজন মানুষ যেন এক একটা তাজমহল, তেমনি সুন্দর, তেমনি বিস্ময়মুখর, তেমনি অশ্রুকরুণ। ইচ্ছে ছিল একদিন একখানা উপন্যাস লিখব, এমন উপন্যাস যে পৃথিবীর সব মানুষ তাদের নিজের ছায়া দেখতে পাবে তাতে। অসংখ্য চরিত্রের শোভাযাত্রা, হাজার হাজার মানুষের মর্মকথা মুখর হয়ে উঠবে সে উপন্যাসে। সে হবে দ্বিতীয় মহাভারত। সে আশা আমার সার্থক হয়নি জানি, হবেও না। তবু সোনাদি আশা দিত, কেন পারবি না তুই? নিশ্চয় পারবি। নগদ পাওনার লোভ যদি ত্যাগ করতে পারিস, পুরুত হয়ে পুজোর নৈবেদ্য যদি চুরি না করিস, তো একদিন দেবতার প্রসাদ তুই পাবি নিশ্চয়ই। মনে আছে, ছোটবেলায় একমাত্র সোনাদির কাছেই যা কিছু উৎসাহ পেয়েছি। যখন লুকিয়ে লুকিয়ে লিখে খাতার পর খাতা ভরিয়ে ফেলেছি, বাবা দেখতে পেয়ে রাগ করেছেন, বন্ধুবান্ধবরাও ঠাট্টা করেছে, তখনও কিন্তু সোনাদি হাসেনি। সোনাদি বলতো, মেয়েদের নিয়ে লেখাই শক্ত, মেয়েদের ভালো করে লক্ষ্য করবি। মেয়েরা যেন ঠিক মঙ্গল গ্রহের মতো, এত দূরে থাকে তবু তার সম্বন্ধে পৃথিবীর লোকের কৌতূহলের আর শেষ নেই। মঙ্গল গ্রহে পৌঁছবার জন্যে কি কম মানুষের চেষ্টা, কম অধ্যাবসায়? কিন্তু যদি কখনো পৌঁছতে পারে সেখানে, জিজ্ঞেস করতাম, পৌঁছলে কি দেখবে সোনাদি? তা কি বলতে পারি? কেউ হয়তো ঠকবে, কেউ জিতবে, হার জিত নিয়েই তো জগৎ। কিন্তু যে মানুষের দূরত্ব নেই তার সম্বন্ধে কোনো মানুষের কোনো কৌতূহলও আর নেই। মেয়েদের রহস্যময়ী সৃষ্টি করার কারণও তো তাই। কিন্তু সুধা সেনকে যখন প্রথম দেখি তখন সত্যিই কোনো কৌতূহল, কোনো রহস্য আমাকে আকর্ষণ করতে পারেনি। তাই পরে যখন একদিন সুধা সেনের চিঠি পেলাম, সেদিন সত্যিই চমকে উঠেছিলাম।
মনে আছে সুধা সেনকে নিয়ে যেদিন প্রথম রাস্তায় বেরিয়েছিলাম, নিজেরই কেমন লজ্জা হয়েছিল যেন। সুধা সেন এমন মেয়ে নয় যাকে নিয়ে রাস্তায় বেরোনো চলে। ট্রাম রাস্তার মোড়ে কারোর সঙ্গে দেখা হয় এটা ইচ্ছে ছিল না আমার সেদিন। সুধা সেন তেমন মেয়ে নয় যাকে সঙ্গে করে বেড়ালে লোকের ঈর্ষার ঊর্ধ্বে খরা যায়, বরং উল্টো। বছর 22 বয়সের মেয়ে এমন রোগা স্বাস্থ্যহীন কেমন করে হলো? কাঁধ ঢাকা ব্লাউজের বাইরে হাত দুটোর যে অংশ নজরে পড়ে, সেখানে সৌন্দর্যের আভা কি যৌবনের মাধুর্য এতটুকু খুঁজে পাওয়া যায় না। গলার দুপাশে কণ্ঠার হাড় দুটো স্পষ্ট উচ্চারিত উদ্ধত ভঙ্গিতে আত্মঘোষণা করে। চোখের যে দৃষ্টি থাকলে অন্তত যুবতী বলে মনের নিভৃতেও একটু চাঞ্চল্য জাগে, তাও নেই তার। সে দৃশ্যটা আজও আমার মনে আছে। সুধা সেন আমারই পাশে দাঁড়িয়ে আছে, নিতান্ত ঘনিষ্ঠ হয়েই দাঁড়িয়েছে আমার বাঁ পাশে। হাতে একটা ভ্যানিটি ব্যাগও আছে, পায়ে মাঝারি দামের স্যান্ডেলও আছে, হাতে চুড়িও আছে দুগাছা করে। সিঁদুরের একটা টিপও দিয়েছে সুধা সেন দুটো ভুরুর মধ্যে। একটা জমকালো রঙিন শাড়িও পরেছে। অর্থাৎ সাজবার দুর্দম স্পৃহা না থাক, তবুও অস্বীকার করবার উপায় নেই যে সুধা সেন সেজেছে। সুতরাং এমন একটি মেয়েকে পাশে নিয়ে চলতে সেদিন লজ্জাই হচ্ছিল মনে আছে। দুর্ভাগ্যক্রমে এই অবস্থাতেই কি মোহিতের সঙ্গে দেখা হয়ে যেতে হয়? এড়ানো সম্ভব হলে হয়তো এড়িয়েই যেতাম, কিন্তু মোহিতই আমায় দেখে ফেলেছে। এগিয়ে এসে বললে, "কি রে, কোথায়?" বললাম, "একটা উপকার করতে পারো হে?" তারপর সুধা সেনের সঙ্গে আলাপ করিয়ে দিয়ে বললাম, "আমার বৌদির বিশেষ জানাশোনা, বড় মুশকিলে পড়েছেন। থাকবার একটা ঘরের বিশেষ দরকার। মেয়েদের বোর্ডিং না হয় মেস, যেখানে হোক, একেবারে যাকে বলে নিরাশ্রয়। একটা বাসার খবর দিতে পারো?" মোহিত নানা কাজের মানুষ, নানা দরকারে নানা জায়গায় যেতে হয় তাকে। বাদ্যই সিগারেটে টান দিলে, কপাল কুঁচকে একবার ভাবলেও যেন। তারপর বললে, "আপাতত তো কিছু মনে পড়ছে না ভাই, তবে পোস্ট গ্র্যাজুয়েট বোর্ডিংয়ে একবার চেষ্টা করে দেখো না।" চেষ্টা করে দেখতে আপত্তি নেই। মোট কথা আজকের মধ্যে যেখানে হোক একটা আশ্রয়ের বন্দোবস্ত করতেই হবে। সুধা সেনকে আমারই হাতে ছেড়ে দিয়েছে বৌদি। সুধা সেনের একটা থাকবার ব্যবস্থা আজ না করলেই নয়। এই বিরাট কলকাতা শহরে সুধা সেন নাকি একেবারে সহায়হীনা। আজ রাতটুকুর জন্যেও মাথা গোঁজাবার আশ্রয় নেই তার কোথাও। সুধা সেনের মুখের দিকে চাইলাম। ভারী অসহায় মনে হলো তাকে। কে জানে এতদিন এই স্বাস্থ্য নিয়ে বিএ পাশ করেছে কেমন করে সাপ্লাই অফিসের অ্যাকাউন্টস সেকশনে 80 টাকা মাইনের চাকরি করছে। পাড়া গাঁয়ে নাকি ছোটবেলায় মানুষ। ছোটবেলায় মানে ম্যাট্রিক পর্যন্ত পড়েছে দেশেই। বৌদি বলে, ভীষণ কিপটে মেয়েটা, কিছুতেই পয়সা খরচ করবে না, দিনভর শুধু 7-8 বার চা খেয়েই কাটায়। ট্রাম এসে গিয়েছিল। মোহিত বললে, "হ্যাঁ, আর একটা জায়গা মনে পড়েছে। গোয়া বাগানে মেয়েদের একটা বোর্ডিং আছে, সেখানে একবার চেষ্টা করতে পারো, বোধহয় জায়গা পেতেও পারো।" ট্রামে উঠে পকেট থেকে নোট বইটা বার করে ঠিকানাটা লিখে রাখলাম। কোথায় বালিগঞ্জ, কোথায় গোয়া বাগান, কোথায় হ্যারিসন রোড। শেষে যদি কোথাও জায়গা না মেলে তখন আমার কি কর্তব্য ভেবে পেলাম না। কিন্তু সুধা সেনের মুখের দিকে চাইলে সত্যিই মায়া হয়। বৌদি বলে, অফিসে একদিনও কিছু খাবে না, নেহাত যখন খুব খিদে পাবে তখন খালি 1 কাপ চা, তাই তো ওই রকম স্বাস্থ্য। একটা বসবার জায়গা পেয়েছিলাম। জানলার দিক ঘেঁষে সুধা সেন বসেছিল। বললাম, বৌদি বলছিল আপনার এক ভাই থাকে কলকাতায়। সুধা সেন বললে, 1 ভাই নয়, 2 ভাই,
দুজনে দু বাসায় থাকে। আপনার আপন ভাই? তা সেখানে তাদের কাছে কোনো রকমে। সুধা সেন বাইরের দিকে চোখ রেখেই বললে, আমার টিউশনিটা যাবার পর থেকে তো ভাইদের কাছেই আছি। আপনি টিউশনি করতেন নাকি? সুধা সেন বললে, সেইখানেই তো এই বছর কাটিয়েছি। আমার সুটকেসটা এখনও সেখানে সেই বাসাতেই পড়ে আছে। একটা ছোট ছেলেকে পড়াতে হতো। তারা নোটিশ দিলেন, ছেলে বড় হয়েছে, এবার পুরুষ টিচারের কাছে পড়বে। লোক তারা খুব ভালো। আমাকে 1 মাসের নোটিশ দিয়েছিলেন। বলেছিলেন 1 মাসের মধ্যে কোথাও একটা বাসা টাসা খুঁজে নিতে। তারপর 1টা মাস তো দেখতে দেখতে কেটে গেল। একখানা ঘর পাওয়া গেল না যে তা নয়, কিন্তু মেয়েদের থাকার মতো সে ঘর নয়। আর একজন যা ভাড়া চেয়ে বসল। আমি তো 80 টাকা মাইনে পাই, তা থেকে দেশে মাকেই বা কী করে পাঠাই, আর নিজের খরচই বা কিসে চালাই। কল্পনা করলুম সুধা সেন সারাদিন অফিসের চাকরি করে সকালে সন্ধে ছাত্র পড়িয়ে বাসা খুঁজতে বেরিয়েছে। শ্যামবাজার, বউবাজার, টালা আর টালিগঞ্জ, যেখানে এতটুকু পরিচয়ের সূত্র আছে সেখানেই সন্ধান নেওয়া। তারপর ট্রামের ভিড়, সে ভিড়ে পুরুষ মানুষেরাই উঠতে পারে না, তো সুধা সেন তো চেপটে যাবে। একটা আচমকা ধাক্কা খেয়েই তো উল্টে পড়বে রাস্তায়। হয়তো ধাক্কাও খেয়েছে অনেক দিন। সৌন্দর্যের আভিজাত্য থাকলে লোকে তবু একটু সম্ভ্রম সমীহ করে, খাতির করে। সুধা সেনের সে সুবিধেও নেই। এই তো সেদিন দেখলাম ভিড়ের মধ্যে বাসে উঠতে যাবার সময় একজনের চোখের সানগ্লাসটা ছিটকে রাস্তায় চুরমার হয়ে গেল। কতবার রাস্তায় ভিড়ের মধ্যে যেসব অত্যাচার অপমান সইতে হয়েছে, সেসব কি আর সুধা সেন মুখ ফুটে বলবে? বললাম, ধরুন আজ যদি কোনো ব্যবস্থা না হয় তাহলে কি উপায়? তাহলে বলে ভাবতে লাগলো সুধা সেন। আপনি একটা কিছু ব্যবস্থা করে দিন আমার। আপনি নিশ্চয় একটা ব্যবস্থা করতে পারবেন। আপনার বৌদির কাছে শুনেছি আপনার অনেক লোকের সঙ্গে জানাশোনা আছে। সুধা সেন আমার চোখের ওপর চোখ রেখে বললেন। লেডিস সিটে বসেছিলাম। ইতিমধ্যে একজন মহিলা ওঠায় জায়গা ছেড়ে দাঁড়াতে হলো। আমি যেন বাঁচলাম। বৌদি বলেছিল, ভারী ছটফটে মেয়েটা, কেবল এই অফিস থেকে সে অফিস করবে, কেবল কি সে উন্নতি করবে, বেশি টাকা জমাবে, সেই ইচ্ছে, মোটে খাবে না কিছু। পয়সা যেন ওর গায়ের রক্ত। সুধা সেনের পাশে যে মেয়েটি এসে বসল সে পাঞ্জাবি। সুধা সেন তার পাশে যেন এতটুকু বিন্দুবৎ হয়ে গেছে। সত্যি সত্যি সুধা সেনকে দেখে মায়া হয় না, দুঃখ হয় না, হাসি পায়। সাপ্লাই অফিসের জন্য মেয়েদেরও তো দেখেছি। অনেক বিবাহিতা মহিলা, 5-6 ছেলের মা, অনেকেই তো চাকরি করে। আবার কারোর চাকরি করবার প্রয়োজন নেই, শুধু শখ, তাও দেখেছি। সাজগোজ, পোশাক পরিচ্ছদ, সেই পয়সায় সিনেমা, থিয়েটার, রেস্টুরেন্ট সবই চলে। ধর্মতলার খাবারের দোকানটাতে দুপুরবেলা মেয়েদের ভিড়ে ঢোকাই যায় না। কিন্তু সুধা সেনের মতো মেয়ে এর আগে দেখাই যায়নি। এত রোগা মেয়ে আগে নজরেও পড়েনি আমার। বছর 22 বয়সের মেয়ে এমন স্বাস্থ্যহীন কেমন করে হলো? সুধা সেন যখন হাঁটে তখন মনে হয় সে যেন তার কানের পাতলা দুটো দুলের মতো টিকটিক করে দুলছে। হাঁটছে তাকে বলা চলে না ঠিক। দুজনের দুটো টিকিট আমি কেটেছিলাম, কিন্তু সুধা সেনের সে সম্বন্ধে বিশেষ চিন্তার কারণ নেই। টিকিট কেনা হয়েছে কি না সে প্রশ্ন তার মনে উঠতে পারে না। ধর্মতলার মোড়ে ট্রাম থেকে নামতে হলো, আর একটা ট্রামে উঠতে হবে এখানে। শ্যামবাজারের ট্রামে উঠে বললাম, কোথায় আগে যাবেন, গোয়া বাগানে না পোস্ট গ্র্যাজুয়েট বোর্ডিংয়ে? সুধা সেন বললে,
চলুন আগে শিয়ালদায়, আমার ছোটদা ওখানে থাকে শুনেছি। বললাম, আর আপনার বড়দা, তিনি কোথায় থাকেন? সুধা সেন বললে, সেই বড়দার বাড়িতেই তো রাত্রে শুই, কিন্তু সেখানেও রাত 12টার আগে ঢোকবার হুকুম নেই। তারপর ভোরবেলা অন্ধকার থাকতে থাকতে সকালে ঘুম থেকে ওঠার আগেই বেরিয়ে চলে আসতে হবে। কেন? সুধা সেনের কথা শুনে অবাক হবারই কথা। সুধা সেন যা বললে তা শুনে আরও অবাক হয়ে গেলাম। সুধার বড়দা ফরে পুকুরে বিয়ে করে বউ নিয়ে সংসার বেঁধেছে। সেখানে থাকবার জায়গাও আছে বেশ, একখানা ঘর খালি পড়েই থাকে। ভারী ভালো মানুষ কিন্তু বড়দা, কারো মুখের ওপর কথা বলতে পারে না। কতদিন বড়দা সুধা সেনের অফিসে এসে আগে আগে খবর নিয়ে যেত। টাকার সাহায্য অবশ্য সুধা সেনের প্রয়োজন হয় না, তবু বৌদি কিছুতেই সুধা সেনকে সেখানে ঢুকতে দেবে না। কিন্তু বড়দা খুব ভালোবাসে ছোট বোনকে। যখন বৌদি ঘুমিয়ে পড়ে, রাত 12টার পর বড়দা চুপি চুপি দরজা খুলে দিয়ে যায়। নিঃশব্দে আলো না জ্বেলে সুধা সেন তার নির্দিষ্ট ঘরে গিয়ে শুয়ে পড়ে। আবার সকালবেলায় সকলের আগে নিঃশব্দে বেরিয়ে আসতে হয় রাস্তায়। বললাম, তারপর স্নান খাওয়া এসব? সুধা সেন বললে, স্নানটা এতদিন ছোটদার ওখানেই করতুম। বউবাজারে একটা মেশ করে আছে ছোটদারা কয়েকজন বন্ধু মিলে। ওরা এতদিন আপত্তি করে আসছিল। সকালবেলা সবাই অফিসে যাবে, আর আমি তখন কলঘর জোড়া করে থাকি। সকলের বড় অসুবিধে হয়। বললাম, শোয়া স্নান করা তো হলো, এরপর খাওয়া? খাওয়ার আর ভাবনা কি, না খেলেই হয়। সুধা সেন হাসলে। বৌদি ঠিকই বলেছে, মেয়েটা ভারী কিপটে। কিছু খাবে না, খাবে কেবল চা, কাপের পর কাপ চা। নইলে খুব খিদে আছে, যদি খায় তো বড়জোর সিঙাড়া, কচুরি, নয়তো বেগুনি, ফুলুরি, তেলে ভাজা। এই তেলে ভাজা খেয়েই এক একদিন কাটিয়ে দেয় সুধা সেন। এক একদিন স্রেফ কিছুই খায় না। প্রথম প্রথম নাকি কষ্ট হতো সুধা সেনের, কিন্তু আজকাল অভ্যেস হয়ে গেছে। বড়দার বাড়িতে রাত 12টার আগে ঢোকবার হুকুম নেই, অথচ অফিস ছুটি 5টায়। এই 7 ঘন্টা কাটাতেই বড় কষ্ট হয়। কার্জন পার্কের জনবহুল অংশটায় কাটানোই সবচেয়ে নিরাপদ। কিংবা ট্রামে চড়ে একবার ডালহৌসি আর একবার বালিগঞ্জ স্টেশনও করা যায়, কিন্তু অকারণে অনেকগুলো পয়সা খরচ। কার্জন পার্কের খোলা হাওয়ায় ঘাসের ওপর বসে 2 পয়সার চিনেবাদাম চিবিয়ে চিবিয়ে খেলে পেটটাও ভরে, খোলা হাওয়া খাওয়াও হয়, আবার সময়টাও বিনা খরচে কাটানো যায়। সুধা সেন বললে, বড়দা ছোটদা কেউ মাকে টাকা পাঠায় না। সেখানে আমার একটা ছোট ভাই আছে, আমাকেই তার খরচ দিতে হয়। বড়দা নাকি বিয়ের আগে টাকা পাঠাতো, কিন্তু ইদানিং বৌদি বারণ করে দিয়েছে। শ্বশুরবাড়ির কোনো লোককে দেখতে পারে না বৌদি। ছোটদা তো দাদার সঙ্গে সমস্ত সংস্রব ত্যাগ করেছে। সুধা সেন বাধ্য হয়েই রাত্রে যায় শুতে, নইলে বৌদি দেখতে পেলে বড়দাকে তো আর আস্ত রাখবে না। সুধা সেন বললে, ছোটদার মেশটা ছিল এতদিন, তবু সকালবেলা কাপড় কাচা, স্নান করাটা হচ্ছিল, কিন্তু 2 দিন থেকে তাও হয়নি। আজ 2 দিন স্নান করাও হয়নি আমার। কেন? ছোটদা ও মেস ছেড়ে দিয়ে শিয়ালদায় একটা বড় হোটেলে উঠেছে। সেই জন্যই বলছিলাম, আগে শিয়ালদায় গিয়ে ছোটদার খোঁজটা করি। শেষ পর্যন্ত শিয়ালদার মোড়েই ট্রাম থেকে নামলাম। সুধা সেনকে নিয়ে এখানে ঢুকতে কেমন যেন লজ্জা বোধ হলো। ম্যানেজার কিন্তু চিনতে পারলেন না। বললেন, অমলেন্দু সেন? না মশাই, এখানে ও নামে কেউ থাকে না।
সুধা সেন যেন বিমর্ষ হয়ে গেল, অথচ সে ছোটদার মেসে গিয়ে শুনেছে এখানেই উঠেছে ছোটদা। আমি বললাম, এখানে কোনো ঘর পাওয়া যাবে? মানে আলাদা ঘর একটা, ইনি থাকবেন। ম্যানেজার সুধা সেনের দিকে চাইলেন, কেমন যেন বক্রদৃষ্টি। অন্তত সুধা সেনকে কেউ বক্রদৃষ্টি দিয়ে দেখতে পারে এ ধারণা আমার ছিল না। দু একজন ওয়েটার, চাপরাশি, ক্যাশিয়ার তারাও এসে দাঁড়িয়েছে চারপাশে। সুধা সেন আর আমাকে জড়িয়ে সবাই মিলে যেন একটা সম্পর্ক কল্পনা করে নিয়েছে। জিনিসটা আমার ভালো লাগলো না। ক্যাশিয়ার বললে, কি বললেন স্যার? অমলেন্দু সেন? হ্যাঁ হ্যাঁ, ছিলেন এখানে তিনি, কিন্তু তিনি তো... আচ্ছা, ওইখানে দেখুন তো, পাশেই যে গলিটা, ওর শেষে একেবারে লাল রঙের দোতলা বাড়িটায় বোধহয় তিনি আছেন। ওই হোটেলে একবার চেষ্টা করে দেখুন তো। সকলের কৌতূহলী দৃষ্টি পার হয়ে সুধা সেনকে নিয়ে বাইরে বেরিয়ে এলাম। বাইরে এসে যেন বাঁচলাম। আমার সম্বন্ধে কি ভাবলে ওরা কে জানে। ব্যাপারটা সুধা সেন বুঝতে পেরেছে নাকি? কিন্তু ওর মুখ দেখে তা বুঝবার উপায় নেই। তেমনি ভাষাহীন, বিবর্ণ মুখর। হাতের ভ্যানিটি ব্যাগ নিয়ে বেশ চঞ্চল পায়ে আমার পাশে পাশে চলতে লাগলো সুধা সেন। লাল রঙের দোতলা বাড়িটায় ঢোকা গেল। একটু নির্জন মনে হলো বাড়িটা। ঘরগুলো তালা চাবি দেওয়া। ছুটির দিন, সবাই বোধহয় যে যার দেশে চলে গেছে। রান্নাঘরের কোণে ঠাকুর থালায় ভাত বেড়ে খাবার আয়োজন করছে। বললে, অমলেন্দু বাবু, ওই 7 নম্বর ঘরে দেখুন। 7 নম্বর ঘর খুঁজতে অগ্রসর হচ্ছিলাম। ঠিকানা বদলালো, অথচ বোনকে একটা খবর দেওয়াও প্রয়োজন বোধ করেনি। এ যেন কেমন। সুধা সেন কি এখানে থাকতে পারবে? এ যেন কেমন। হেঁটো মেশ বলে মনে হলো। এক ভদ্রলোক ভিজে গামছা পরে এক বালতি জল বয়ে নিয়ে ঘরে ঢুকছিলেন। বললেন, হ্যাঁ, এই ঘরেই থাকেন, কিন্তু এখন তো তিনি নেই। সকালবেলা বেরিয়ে গেছেন, আসবেন সেই রাত্রে, আবার নাও আসতে পারেন। বলে গেছেন ও বেলা খাবেন না। সুধা সেনের দিকে তাকালাম। সুধা সেনও আমার দিকে তাকালে। বুঝলাম, ছোটদাকে পাবার আশা যেন সে করেনি, শুধু ছোটদার আস্তানাটা চিনে রাখতেই এসেছিল। সুধা সেন নির্বিকারভাবে বেরিয়ে এলো বাইরে। আমিও এলাম পেছনে পেছনে। সুধা সেন বললে, ছোটদার দেখা পাওয়া যাবে না জানতাম। ও ছোটবেলা থেকেই অমনি। 10 বছর বয়সে দেশ থেকে পালিয়ে এসেছিল কলকাতায়। মাকে একটা চিঠি পর্যন্ত দেয় না। শুনে আমি চুপ করে রইলাম। সুধা সেন আবার বলতে লাগলো, বড়দার ওপরই মার বেশি ভরসা ছিল। জমি জায়গা বেচে বড়দাকে বাবা পড়িয়েছিলেন, আর বলতেন কমলটাই মানুষ হবে। বললাম, মানুষ তো যা হয়েছে বুঝতে পারছি। সুধা সেন বললে, বড়দাই তো আমার পড়ার খরচ সব দিত, মাকেও টাকা পাঠাতো, কিন্তু বৌদি আসার পর থেকেই সব বন্ধ করে দিয়েছে। আমাকেও বৌদি মোটেও দেখতে পায় না। বড়দা এই ব্যাগটা আমাকে কিনে দিয়েছিল আমার জন্মদিনে। বললাম, এবার তাহলে পোস্ট গ্র্যাজুয়েট বোর্ডিংটা দেখা যাক। সুধা সেনকে নিয়েই আজ সমস্ত দিন কাটবে মনে হলো, অথচ রাস্তার মধ্যে ফেলে চলে যাওয়াও যায় না। কোথাও এক রাত্রির জন্যেও যদি একবার একটা বন্দোবস্ত করা যেত আমি নিশ্চিন্ত হতাম। অফিসে যেসব মেয়েরা সুধা সেনের সঙ্গে কাজ করে তারাও কি আশ্রয় দেন না একে? কে জানে সুধা সেনের কোথায় গোলযোগ। নিশ্চয় একটা খুঁত আছে কোথাও সুধা সেনের চরিত্রে, যা তাকে বন্ধুবান্ধব আত্মীয়দের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। বৌদিকে জিজ্ঞেস করেছিলাম। বৌদি বলেছিল, বড় কিপটে মেয়েটা, না খেয়ে ওর মতো থাকতে আর কাউকে দেখিনি।
কিন্তু কৃপণতা কি এত বড় একটা অপরাধ নাকি যে কারো সহানুভূতি, ভালোবাসা, বন্ধুত্ব পাবে না? যে কৃপণতা করে সে তো নিজেকেই কষ্ট দেয়, নিজেরই স্বাস্থ্য নষ্ট করে। তাতে আর কার কি এসে গেল? নাকি একসঙ্গে এক ঘরে বাস করতে গেলে কুড়িয়ে ছড়িয়ে না থাকলে কারোর সহানুভূতি আকর্ষণ করা যায় না? কমলেন্দুকে মানুষ করতে সুধা সেনের মা যে পরিমাণ অর্থ আর সম্পত্তি ব্যয় করেছেন, সেটা থাকলে আজ বোধহয় সুধা সেন অন্যরকম হতো। বোধহয় সুধা সেন পেট ভরে খেত। বোধহয় তার স্বাস্থ্য এমন নির্জীব হতো না। হয়তো সুধা সেনকে বিএ পাশ করতেও হতো না, চাকরি করতেও হতো না। বিয়ে করে দেশের আর 5 জন মেয়ের মতো সংসার পাততে পারত। পোস্ট গ্রাজুয়েট বোর্ডিংয়ে বড্ড কড়াকড়ি। দোতলায় ভিজিটার্স রুমে অনেক টেবিল, চেয়ার, বেঞ্চি। সেখানেই বসলাম দুজনে। ঘরে আরও অনেক ছেলেমেয়ে গল্প করছে। সুপারিনটেন্ডেন্টের নাকি বড্ড অসুখ, নিচে নামবেন না। আমি বসে রইলাম। সুধা সেনই ওপরে তার সঙ্গে দেখা করতে গেল। সুধা সেন খানিক পরে আবার সেই নির্বিকার মুখ নিয়েই ফিরে এলো। বললে, হলো না। চেয়ার ছেড়ে উঠলাম। তার পেছনে পেছনে চলতে লাগলাম আবার। তারপর কি? ঘড়ির দিকে চেয়ে দেখলাম। কাঁটা ঘুরে একেবারে 3টের ঘরে চলে এসেছে। এখনও কিন্তু সুধা সেনের খিদে পাবে না। অন্তত খাবার কথা উল্লেখ না করলে আর খাবার কথা বলবে না সুধা সেন। ট্রাম রাস্তায় এসে পড়েছি। আমার যেন আর নড়তে ইচ্ছে করছে না। সুধা সেন কিন্তু অক্লান্ত। মনে হলো এখনও গভীর রাত্রি পর্যন্ত এমনি অনির্দিষ্ট ঘোরাঘুরি চালিয়ে যেতে পারবে। সুধা সেনের দিকে চেয়ে রইলাম। বললাম, তারপর? সুধা সেনও আমার দিকে চেয়ে বললে, তারপর কি বলুন? তারপর যেন আর সত্যিই কিছু করবার নেই। যেন এখানেই এসে পূর্ণচ্ছেদে পরিসমাপ্তি। আর চলবে না চাকা। এখানেই নামতে হবে শেষবারের মতো। এরপর শুধু ধূসর হতাশা। বৌদি বলেছিল, ভারী ছটফটে মেয়ে আর বড্ড একগুঁয়ে। যা নিয়ে লাগবে তা শেষ পর্যন্ত করে ছাড়বে। খাওয়া নেই, দাওয়া নেই, অদ্ভুত গোঁড়। শেষ পর্যন্ত বললাম, আসুন কিছু খেয়ে নেওয়া যাক। আপত্তি করলে না সুধা সেন। বললে, চলুন। একটা ভালো রেস্তোরাঁ দেখে ঢোকা হলো। ঘরময় লোক। সুধা সেনকে নিয়ে ঢুকতেই চারিদিক থেকে দৃষ্টি পড়ল আমাদের ওপর। কোনো পরিচিত লোকের দৃষ্টিকেই ভয় ছিল, নইলে আর অসুবিধে কিসের? সুধা সেনকে নিয়ে যে কোনো লোকের বিব্রত হবারই কথা। সুধা সেনের চেহারাই এমন, তার ওপর নজর না পড়ে উপায় নেই। কোনো রকমে সুধা সেনকে নিয়ে একটা কেবিনের মধ্যে ঢুকেছি। পর্দাটা অর্ধেক ঢেকে দিলাম। কোনো মেয়ে যে একজন পুরুষের সামনে অমন গোগ্রাসে খেতে পারে, সুধা সেনকে সেদিন কেবিনের মধ্যে খেতে না দেখলে বিশ্বাসই করতাম না সত্যি। নাকি সকালে ঘুম থেকে ওঠা পর্যন্ত কিছুই খায়নি? হয়তো হাতে পয়সা নেই। সেই কোন সকালে বর্দার বাড়ি থেকে বৌদি জাগবার আগেই বেরিয়ে এসেছে। তারপর দোকান থেকে কি আর 1 কাপ চাও খায়নি? আমাদের বাড়িতে যখন সুধা সেন এলো তখন 10:30 সকাল। তারপর এখন 3টে বিকেল। সত্যি সুধা সেনের ক্ষমতা আছে। সুধা সেন নিজের মনেই খাচ্ছে, আর আমি অপাঙ্গে তাই দেখছি। দুর্ভিক্ষের সময় ক্ষুধার্ত মুমূর্ষু ভিখিরির আহার দেখেছি, সে একরকম। কিন্তু এই সুধা সেনের খাওয়া, বিএ পাস, প্রাইভেটে MA দেবে, শিক্ষিতা মেয়ের এই আহার যেমন কদর্য তেমনি কুৎসিত। সমস্ত মন আমার বিষাক্ত হয়ে উঠল। 3 টাকা বিলের দাম চুকিয়ে দিলাম নিঃশব্দে। বললাম, উঠুন।
আরও বোধহয় খেতে পারত সুধা সেন। সুধা সেন আজ 7 দিনের খাওয়া একদিনে খাবে বলে মনস্থ করেছে। রাস্তায় বেরিয়েই কিন্তু করুণা হলো। পরিমাণে যে খুব বেশি খেয়েছে সুধা সেন তা নয়, কিন্তু তার খাওয়ার ভঙ্গিটাই যেন বড় বিশ্রী লেগেছিল। বেশ খানিকটা শক্তি পেয়েছে সুধা সেন। বললে, চলুন একবার গোড়া বাগানে শেষ চেষ্টা করে দেখি। মোহিতের দেওয়ার ঠিকানার কথা ভুলে গিয়েছিলাম, নোটবুকে লেখা ছিল। এবার শেষ চেষ্টা। হাতে আর আশ্রয়ের সন্ধান নেই। এবারে যদি ফিরে আসতে হয় তাহলে নিরুপায়। সুধা সেনকে বললাম, ট্রামে উঠুন তাহলে। কলেজ স্ট্রিটের মোড় থেকে গোয়া বাগান 10 মিনিটের রাস্তা। ট্রামে খুব ভিড়, কিন্তু কেন জানি না লোকজন সুধা সেনকে দেখেই রাস্তা করে দিলে। লেডিস সিট ভর্তি ছিল। একজন পুরুষ যাত্রী সুধা সেনের জন্যে জায়গাটা ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালেন। সুধা সেনের রুগ্ন শরীর দেখে দয়া হওয়াই স্বাভাবিক। মনে হলো ভিড়ের মধ্যে সুধা সেনকে ছেড়ে দিয়ে যাব নাকি পালিয়ে। না হয় খুঁজে মরুক নিজের আশ্রয়। গোটাকতক পয়সা খরচ হোক না সুধা সেনের। তারপর লেখাপড়া জানা মেয়ে, রাস্তায় আর রাত কাটাতে হবে না। রাত্রি 12টা পর্যন্ত কোনো রকমের রাস্তায় কাটিয়ে তারপর আশ্রয় নিয়ে গিয়ে বর্দার বাড়িতে নিত্যকার মতো। সুধা সেনের বর্দা লোক ভালো। তিনি ঠিক রাত 12টার সময় স্ত্রীর অজ্ঞাতে দরজার খিল খুলে দেবেন। আমার কিসের মাথা ব্যথা? আমার সমস্ত কাজকর্ম ফেলে আমি কেন মিছিমিছি ঘুরে বেড়াচ্ছি সুধা সেনের পেছনে পেছনে? আমার কিসের দায়? সুধা সেন আমার কে? অমন কত অসংখ্য মেয়ে কলকাতার রাস্তাঘাটে ছড়িয়ে আছে। আর অভাব? অভাব কার নেই? বিএ পাশ করেছে, প্রাইভেটে MA দেবে, তারপর হয়তো একদিন টিবি হবে, হয়তো তখন হাসপাতালে পাঠিয়ে দেবে কেউ দয়া করে। একটা ফ্রি বেড জোগাড় হলেও হতে পারে। তারপর কে মনে রাখবে সুধা সেনের কথা? দেশে মা হয়তো মানি অর্ডারের আশায় মাসের পর মাস বসে থাকবে। ভাইয়ের স্কুলের পড়া বন্ধ হয়ে যাবে টাকার অভাবে। বড়দাকে মাঝরাতে উঠে আর দরজা খুলে দিতে হবে না। ছোটদাকে বিরক্ত করতে আসবে না কেউ। সুধা সেন নিজেই উঠে এসেছে। নেমে পড়ুন, গোড়া বাগানে এসে পড়েছি যে। গলির ভেতর বাড়িটা খুঁজে নিতে একটু কষ্ট হলো। তা হোক, পাওয়া গেল তাই ভালো। একটা আধ পুরনো বাড়ির অর্ধাংশ, সেই অর্ধাংশ নিয়েই মেয়েদের বোর্ডিং। রাস্তার ওপর দাঁড়িয়ে বাড়িটার প্রবেশপথের একটা নিশানা খুঁজছিলাম। সুধাদি! পিছন ফিরে দেখি একটা ছোট ছেলে সুধা সেনের সামনে দাঁড়িয়ে আছে। কী রে বিলু, তুই এখানে কোথায়? ছোট হাফ প্যান্ট পরা ছেলেটা চেনে সুধা সেনকে। আমার কাছে যেন হঠাৎ সুধা সেনের মর্যাদা বেড়ে গেল। সুধা সেনকে কেউ চিনবে, কেউ তাকে চিনে নাম ধরে ডাকবে, তা সে হোক না ছোট ছেলে, এটা যেন আমার কাছে অবিশ্বাস্য ছিল। তাহলে নিতান্ত অসহায় নয় সুধা সেন। তারও এই কলকাতা শহরে পরিচয়ের স্বর্ণসূত্র আছে। সেই সূত্র ধরে সে আশ্রয়ের 7ম স্বর্গে পৌঁছতেও পারে। তোরা কবে এলি রে কলকাতায়? এই তো 7 দিন এসেছি মামার বাড়িতে। আমি কিন্তু তোমায় দেখেই চিনতে পেরেছি সুধাদি, বিলু বললে। মা কেমন আছে রে? তারপর আবশ্যক অনাবশ্যক অনেক কথা। সুধা সেন যেন হঠাৎ খুব খুশি হয়ে উঠল। সুধা সেনের দেশের ছেলে, অনেক দিন পর দেখা হয়ে গেছে। আমি তো আকাশের চাঁদ হাতে পেলাম। এখন কোনো রকমে সুধা সেনকে ছেলেটির হাতে গছিয়ে দিতে পারলেই নিশ্চিন্ত হয়ে বাড়ি ফিরে যেতে পারি। সুধা সেনের সঙ্গে পরিচয় থাকার কলঙ্ক থেকে মুক্ত হতে পারি। সুধা সেন বললে, তুই দাঁড়া বিলু, এখানে যদি ঘর না পাই তাহলে তোর মামার বাড়িতেই উঠব একটা রাত্রির জন্যে। যাক, এতক্ষণে যেন আশার একটা ক্ষীণতম সূত্র পাওয়া গেল।
তারপর সুধা সেনকে নিয়ে বোর্ডিংয়ের গলির ভেতর ঢুকলাম। গলির পেছন দিকে ছোট দরজা। সুধা সেনই সামনে এগিয়ে গেল। আপনাদের বোর্ডিংয়ের সুপারিনটেন্ডেন্টের সঙ্গে দেখা করতে পারি? তিনি তো এখন নেই, কি বলবেন আমাকে বলুন। বেশ বর্ষীয়সী মহিলা একজন, বিধবার বেশ, সরু চুলপাট ধুতি পরনে, মাথায় একটু ঘোমটা। আমি এগিয়ে গেলাম, বুঝিয়ে বললাম সব। বললাম সুধা সেনের সত্যিকারের সবিস্তার দুর্দশার কাহিনী। আশ্রয় এখানে না পেলে আজ রাত্রে কোথায় কাটাতে হবে তার কোনো ঠিকই নেই। সুধা সেনের কৃশ চেহারা দেখে মহিলার যেটুকু সন্দেহ ছিল তাও যেন দূর হয়ে গেল। সুধা সেন বিধবা নয়, কুমারী। তবু মহিলাটির বোধহয় মনে হলো বিধবার চেয়েও সহায়হীন সে। যে সুধা সেনের কৃশ রুগ্ন চেহারা আমার মনে বিতৃষ্ণার উদ্রেক করেছে, তাই মহিলাটির মনে সহানুভূতির সৃষ্টি করতে পেরেছে যেন। মহিলাটি বললেন, এখন তো আমাদের কোনো সিট খালি নেই, তবে কয়েকদিন পরেই খালি হবে। তারপর খানিক থেমে আবার বললেন, তবে নেহাত যদি কোথাও থাকবার জায়গা না থাকে তাহলে আমার সঙ্গে এক ঘরে থাকতে দিতে পারি কয়েকদিনের জন্যে। একটা নিশ্চিন্ত আরামের নিঃশ্বাস ত্যাগ করলাম। মনে হলো ঘাড় থেকে যেন একটা ভারী বোঝা নেমে গেল। সুধা সেনও স্বস্তির নিঃশ্বাস ফেললে। বিছানা সঙ্গে আনেনি সুধা সেন, তা সে কাল সকালে আনলেই চলবে। ইতিমধ্যে একটা মাদুর বা ছেঁড়া শতরঞ্জি কি আজকের রাতটার জন্যে কারোর কাছে ধার পাওয়া যাবে না? বালিশ সুধা সেনের দরকার হয় না। মাথার ওপর একটা ছাদ, চারদিকে চারটে দেওয়াল, আর ছেঁড়া একটা মাদুর, এর বেশি কোনো দিন কিছু চায়নি সুধা সেন। সুধা সেনকে এইখানে রেখে আমি আর সুধা সেনদের দেশের এই ছেলেটি চলে এলাম। গলির বাইরে এসে একটা মুক্তির নিঃশ্বাস পড়ল। সারা দিনটার এমন অপব্যয় আর কখনো করিনি এর আগে। সুধা সেন আমার কাঁধ থেকে নামলো শেষ পর্যন্ত, সেই আমার সৌভাগ্য। শুধু এইটুকু ঘটনা হলে এ গল্প লিখবার প্রয়োজন হতো না, কিন্তু ঘটনাচক্রে যে বিপরীত চরিত্রের আরেকটি মেয়েকে আর একদিন অন্য পটভূমিকায় দেখতে পাব, সে কথা কি আমিই জানতুম? সুবোধ এসেছিল কলকাতায়। নতুন দিল্লিতে বড় কন্ট্রাক্টর সুবোধ রায় আবার বহুদিন পরে কলকাতা এলো। সুধা সেনকে ভুলেই গিয়েছিলাম। মনে রাখবার মতো মেয়ে তো সুধা সেন নয়। বহুদিন পরে বৌদিকে জিজ্ঞেস করেছিলাম, তোমাদের সুধা সেনের খবর কি বৌদি? বৌদি বলেছিল, তোমায় তো বলেছি সে চাকরি ছেড়ে দিয়ে ধানবাদে চলে গেছে, সেখানে 5 টাকা মাইনে বেশি পাবে নাকি। আমরা অফিসের সব মেয়েরা অনেক করে বললাম, কিছুতেই থাকলো না। বললে, এ মাইনেতে আর কুলোতে পারছি নে। সুধা সেনকে অনেক কষ্টে বাসা জোগাড় করে দিয়েছিলাম, ওইটুকুই শুধু মনে ছিল। কিন্তু 5 টাকা বেশি মাইনের লোভে কলকাতার বাসা সে ত্যাগ করবে, তা আগে জানলে সেদিন অত কষ্ট স্বীকার করতাম কিনা সন্দেহ। কিন্তু আমার বন্ধু সুবোধ রায়ের ওসব সমস্যা নেই। বছরের মধ্যে 2-3 কলকাতায় আসতে হয় সুবোধ রায়কে, এবং বরাবর কলকাতার নাম করা হোটেলেই এসে ওঠে। সেখানে রুমের যত অভাবই হোক, সুবোধ রায়ের জন্যে সবচেয়ে ভালো ঘরটাই ব্যবস্থা করা হয়। তেতলার সবচেয়ে দামি দক্ষিণমুখ একটা ঘর, আলো হাওয়া প্রচুর। ঘরের দক্ষিণমুখ ব্যালকনি থেকে সামনের পার্কটা দেখা যায়। হু হু করে হাওয়া আসে দিন রাত। 2টো ফ্যান, বাথরুম পাশেই। বাথরুমে গরম কলের জলের ব্যবস্থা, শাওয়ার বাথ, মোজাইক করা মেঝে, 2টো চাকর অনবরত অ্যাটেন্ড করে।
হোটেলের সর্বোত্তম সুখ সুবিধে ওই ঘরটাতেই আছে। তার জন্যে চার্জ যা করা হয় কন্ট্রাক্টর সুবোধ রায়ের পক্ষে তা কিছুই না। ও ঘরটার বিশেষ দরের জন্যে ওটা এমনিতে সাধারণত খালি পড়েই থাকে। নিয়মমতো সিঁড়ি দিয়ে উঠে একেবারে তেতলায় চলে গেছি। ছুটির দিন দেখেই গেছি, কিন্তু নির্দিষ্ট ঘরটিতে এসে হঠাৎ বাধা পেতে হলো। কাকে চাই সাব? একটা চাপরাশি উঠে দাঁড়ালো। সুবোধ রায়, দিল্লি থেকে এসেছেন। তিনি দোতলার কামরায় আছেন, ওখানে খোঁজ করুন, চাপরাশিটা বললে। এখানে তবে কে আছেন? আবার প্রশ্ন করলাম। মেম সাহেব। মেম সাহেব? যেন বিতাড়িত অপমানিত বোধ করলাম। মনে হলো সুবোধ রায়কে তার চির অধিকৃত ঘর থেকে যেন গলা ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছে। নিচে গিয়েই দেখা হলো। বললাম, এ কি হলো এ ঘরে? সুবোধ রায়ের মুখের চেহারা দেখে বুঝলাম সেও কম বিরক্ত হয়নি। সুবোধ বললে, কে একটা খুব বড়লোক মেয়ে এসেছে, ওই ঘরেই আছে। বাঙালি নাকি? জিজ্ঞেস করলাম। হ্যাঁ, বাঙালিই তো শুনেছি। 2 হাতে পয়সা খরচ করছে। চাকর বাকর চাপরাশি আয়া সবাইকে বকশিস দিয়ে হাত করে ফেলেছে। ভালো ভালো ডিশ যা কিছু সব অর্ডার দিচ্ছে। সকালে ব্রেকফাস্টে ডিম একদিন বাসি ছিল বলে কমপ্লেন করেছে। শুধু তাই নয়, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার কোনো কিছুতে একটুকু ত্রুটি ঘটলে নাকি অনর্থ ঘটাবে মেয়েটি। 2-4 জনের ইতিমধ্যে ফাইনও হয়ে গেছে। ম্যানেজার থেকে শুরু করে জমাদার পর্যন্ত সবাই সন্ত্রস্ত। এতটুকু ত্রুটি যাতে না ঘটে সেই দিকেই সকলের লক্ষ্য। গেটে দারোয়ান একদিন সেলাম করতে ভুলে গিয়েছিল বলে শাস্তিও নাকি হয়েছে তার। এখন হোটেলের মালিকের কানে যাতে না যায় সেই চেষ্টাই করছে ম্যানেজার। নইলে যেসব ত্রুটি এ পর্যন্ত ঘটে গেছে তা তার কানে গেলে ম্যানেজারের চাকরি নিয়ে টানাটানি পর্যন্ত হতে পারে। আবার কেউ কেউ বলছে কোনো এক নেটিভ স্টেটের ছোট রানী লুকিয়ে সেখানে রয়েছে। সুবোধ বললে, মেয়েটিকে কখনো দেখিনি ভাই। বিয়ে হয়েছে কি হয়নি জানি নে, তবে খায় খুব। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতে পাই সিঁড়ি দিয়ে ওয়েটাররা ডিশের পর ডিশ নিয়ে যাচ্ছে। ডিনারেও 3টে কোর্সে কুলোয় না। অনেক দিন আগেকার সুধা সেনকে মনে পড়ল। সুধা সেন খেত না, খাবার জায়গাও ছিল না বটে, তাছাড়া পয়সাও ছিল না সুধা সেনের। তারপর সেই রেস্তোরাঁর কেবিনে ঢুকে গোগ্রাসে খাওয়া। সেদিন সুধা সেনের খাওয়া বড় বিশ্রী লেগেছিল মনে আছে। দেখলাম হোটেলের চাকর বাকরেরা যেন চঞ্চল হয়ে উঠেছে। বেশি গোলমাল না হয় কোথাও। ওপর থেকে নিচে পর্যন্ত সিঁড়ি ধোঁয়া মোছা, পরিষ্কার ঝকঝক তকতক করছে। কয়েকটা পাম, অর্কিড আর ফুল গাছের টব দিয়ে সাজিয়েছে সারা বাড়িটা। কে এসেছে যে তার জন্যে এত ব্যস্ততা, এত আয়োজন? সুবোধ রায়ের সঙ্গে দেখা করতে 2-4 দিন গেছি, কিন্তু সেই দিনই প্রথম দেখা হয়ে গেল। দেখে অবাক হলাম। দাঁড়ার কাটামুন্ডু দেখে শাহজাহানও এত বিস্মিত হয়েছিলেন কিনা সন্দেহ। সুধা সেন। পেছনে পেছনে 2টো ওয়েটার চলেছে সুধা সেনের। সিঁড়ির আশেপাশে যারা ছিল তারা উঠে দাঁড়িয়ে সেলাম করতে ব্যস্ত। এক নিমেষে নিজেকে আড়াল করে নিয়েছি। বিস্ময়ের আর অবধি ছিল না আমার। সেই সুধা সেন, সেই কৃষ মেয়ে, উপোস করে না খেয়ে খেয়ে পয়সা বাঁচায়, সারা শহর খুঁজে বেড়ায় একটু আশ্রয়ের জন্যে। বর্দার বাড়িতে রাত 12টার পর লুকিয়ে গিয়ে শুয়ে পড়ে আর স্নান করতে যায় ছোটদার মেষ বাড়িতে। একবার মনে হলো ভুল দেখছি না তো। সমস্ত যেন কেমন তালগোল পাকিয়ে গোলমাল হয়ে গেল। পরদিনই বৌদির বাড়িতে গেলাম। এ কথা সে কথার পর বললাম,
তোমার সেই সুধা সেনের কী খবর বৌদি? বৌদি বললে, হঠাৎ সুধা সেনের কথা জিজ্ঞেস করছো যে? বললাম, না এমনি আজ ট্রামে সুধা সেনের মতো একটা মেয়েকে দেখলাম কি না। সেবার বলেছিলে তো যে ধানবাদ গেছে সুধা সেন, পশ্চিমে গিয়ে মোটাসোটা হলো, খবর পেয়েছো কিছু? বৌদি খবর দিতে পারল না। বুঝলাম সুধা সেন কাউকেই খবর দেয়নি কিছু। দিন 7-8 পরে একদিন সন্ধেবেলা সেই হোটেলে ঢুকছি, এমন সময় সামনেই দেখি সুধা সেন। কিন্তু আমি এড়িয়ে যাবার আগেই সুধা সেন আমায় দেখে ফেলেছে। আমাকে দেখে সুধা সেন যেন আকাশ থেকে পড়ল। চারদিকে চাকর বাকর চাপরাশির ভিড়, সবাই বকশিস পাবার জন্যে ব্যস্ত। সুধা সেনকে দেখে মনে হলো যেন আজ সে হোটেল ছেড়ে চলে যাচ্ছে। সুটকেস, বিছানা, বাক্স সব সামনে নামিয়েছে। ট্যাক্সি হাজির। সুধা সেন সকলকে বকশিস দিয়ে একপাশে সরে এসে চুপি চুপি বললে, আপনার সঙ্গে দেখা হয়ে গেল, ভালোই হলো। আপনার সঙ্গে আমার বিশেষ একটা দরকার আছে। তারপর সুধা সেন মালপত্র ঠিক আছে কিনা দেখে নিয়ে বললে, আসুন। সুধা সেন গিয়ে ট্যাক্সিতে উঠল। আমিও পেছন পেছন গিয়ে উঠলাম। কে জানে কোথায় আবার যাবে সুধা সেন। বৌদির কথাটা মনে পড়ল। সুধা সেন সত্যি কি ব্যালেন্স হারিয়ে ফেলেছে, না যুদ্ধের কল্যাণে কোনো অজ্ঞাত কারণে অনেক টাকা তার হাতে এসে পড়েছে, কে বলতে পারে। ট্যাক্সি চলতে শুরু করতেই সুধা সেন আমার দিকে চেয়ে বললে, আমাকে আপনি বাঁচান। আমি বিস্মিত হয়ে তার মুখের দিকে চাইলাম। কিছু বুঝতে পারলাম না কি সে চাইছে। সুধা সেন আবার বললে, একটা রাতের জন্যে আমার একটা থাকবার ব্যবস্থা করে দিন। আমি একেবারে নিরাশ্রয়। তবুও যেন কিছু বুঝতে পারছিলাম না। তবে এই ঐশ্বর্য, এই বকশিস দেওয়ার বহর, এই হোটেলের সবচেয়ে সেরা ঘর নিয়ে থাকা, এই ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। সুধা সেন বললে, আপনাকে আমি সব খুলেই বলছি, আমায় বিশ্বাস করুন। আমার কাছে আর একটা টাকাও নেই। এতদিন না খেয়ে যা কিছু টাকা জমিয়েছিলাম সব নিঃশেষ হয়ে গেছে। আমি আবার আজ নিরাশ্রয়। এই ট্যাক্সি ভাড়া করেছি বটে, কিন্তু কোথায় যাব কিছুরই ঠিক নেই। আমার মাথায় যেন বজ্রাঘাত হয়েছে। আমি প্রাণশূন্য দৃষ্টি নিয়ে সুধা সেনের দিকে চেয়ে রয়েছি। আমি কি আবার সুধা সেনের জন্য আশ্রয় খুঁজতে চলেছি? আবার সেই হোটেল, মেস আর বোর্ডিংয়ের দরজায় দরজায় বেহিসেবি সুধা সেনের জন্যে ধর্ণা দিতে চলেছি? তারপর এই ট্যাক্সি ভাড়া, তাও কি আবার আমাকেই দিতে হবে? সুধা সেন তার কাঠির মতো আঙুল দিয়ে আমার হাতটা চেপে ধরলে। আপনাকে একটা জায়গা খুঁজে দিতেই হবে আমার জন্যে। আপনি যে সেই বলেছিলেন আপনার কোন এক বন্ধু আছে, চলুন না এখন তার ওখানে, যদি থাকতে দেয়। সেদিন বলেছিলাম বটে, কিন্তু সুখেন্দুর বাড়ি তো এখানে নয়, বেলগাছিয়ার একেবারে শেষ প্রান্তে সে বাড়ি। তাছাড়া তার এক দিদির একপাল ছেলে মেয়ে নিয়ে আসবার কথা ছিল। যদি তারা এসে থাকে তাহলে কি আর জায়গা পাওয়া যাবে সেখানে? রাগে দুঃখে ধিক্কারে আমার সমস্ত মন বিষিয়ে উঠল। সুধা সেনের হাত ছাড়িয়ে নিয়ে বললাম, আচ্ছা চলুন দেখি। ট্যাক্সি চলল, হাওয়ার মতো উড়িয়ে চলল। সুধা সেনের চুলগুলো উড়ে পড়ছে তার কালো মুখের ওপর। কে জানে কোথায় এ যাত্রার শেষ? শেষ পর্যন্ত আশ্রয় আজ মিলবে কিনা ঠিক কি। কলেজ স্ট্রিট, কর্নওয়ালিস স্ট্রিট পেরিয়ে ডান দিকে চলল ট্যাক্সি। বেলগাছিয়ার পুল পেরিয়ে আরও ভেতরে গিয়ে গাড়ি দাঁড়ালো গলির সামনে। গাড়ি থেকে নেমে বললাম, আপনি বসুন, আমি দেখে আসছি। অন্ধকার গলি, গলির শেষ প্রান্তে বাড়িটা। রাত তখন বেশি হয়নি। নির্দিষ্ট বাড়িটার সামনে আসতেই
বাড়ির ভেতর থেকে ছোট ছেলে মেয়েদের কলরোল কানে এলো। এ বাড়িতে তো ছোট ছেলে মেয়েদের বালাই ছিল না। তবে কি সুখেন্দুর দিদি শ্বশুরবাড়ি থেকে এসেছে নাকি? ডাকবো কিনা ভাবছি, যদি সুধা সেনের উপকার হয়। কিন্তু মনটা আবার বেশি উঠল। বেহিসেবি সুধা সেনের পরিচয় তো আমি ভালো করেই পেয়েছি। বন্ধুকে আর ডাকলাম না। গলির এ প্রান্তে ট্যাক্সির কাছে আর ফিরেও এলাম না। এ প্রান্ত দিয়ে বেরিয়ে গিয়ে পড়লাম আর একটা সমান্তরাল বড় রাস্তায়। তারপর কোনো দিকে দৃষ্টিপাত না করে ওদিক দিয়ে ঘুরে গিয়ে উঠে পড়লাম ধর্মতলার ট্রামে। তারপর চলন্ত ট্রামের জনবহুল একটি কোণে নিজেকে আড়ালে রেখে নিশ্চিন্তে দাঁড়িয়ে রইলাম। থাক সুধা সেন ট্যাক্সিতে বসে। ট্যাক্সির ভাড়া যদি না দিতে পারে তাতে আমার কি আসে যায়? সুধা সেন প্রতীক্ষমান ট্যাক্সিতে বসে মুহূর্তের পদধ্বনি শুনতে থাক। আমি ততক্ষণ বাড়িতে পৌঁছে গিয়ে নিশ্চিন্ত নির্ভয়ে নিবিড় ঘুমের মধ্যে গা গড়িয়ে দেব। আমার এত কিসের ভাবনা সুধা সেনের জন্যে? কয়েকদিন পরে বৌদিকে সুধা সেনের কথা জিজ্ঞেস করাতেই বৌদি বললে, একদিন নাকি হঠাৎ রাত 12টার সময় সুধা সেন ট্যাক্সি করে বৌদির বাড়িতে এসে হাজির। সে রাতটা বৌদির বাড়ির সিঁড়ির ঘরের ভেতর কাটিয়ে সকালবেলায় চলে গেছে। আবার কোথায় চলে গেছে বলে যায়নি। সুধা সেনের চাকরিও চলে গেছে অফিস থেকে। সুধা সেন ভাবলেই সুধা সেনের চেহারাটার কথা মনে পড়ে। সেই কৃশ স্বাস্থ্যহীন চেহারা, নিষ্প্রভ দৃষ্টি, হয়তো কলকাতা শহরের জনতার ভিড়ে মিশে গেছে আবার, নয়তো ফিরে চলে গেছে দেশে, মার নিশ্চিন্ত নির্ভর আশ্রয়ের নীড়ে। শহরের অশান্ত প্রতিযোগিতার ক্লান্তি থেকে অনেক দূরে, যেখানে অবারিত মাঠ, দিগন্ত বিসারী আকাশ আর স্নেহকোমল ছায়া নিবিড় নীড়। 4টে দেয়াল আর একটা ছাদের আবরণে সেখানে শরীর কৃশ আর আয়ু ক্ষীণ হয়ে আসে না। সুধা সেন সত্যি সত্যি আবার সেইখানেই ফিরে গেছে কিনা কে বলতে পারে। এতক্ষণ শুনলে বিমল মিত্রের লেখা গল্প সুধা সেন। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।